হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো একটা নিউজ এখন দেখতে পাবে, প্রত্যেকটা মিডিয়া হাউস বেসিক্যালি এটাকে শো করছে। সেটা হচ্ছে ইন্ডিয়া ইম্পোজ করছে অ্যান্টি ডাম্পিং ডিউটি অন অপটিক্যাল ফাইবার, এবং যা কিছু ইম্পোর্ট হবে চায়না থেকে, কোরিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, রিলেটেড টু টেলিকম সেক্টর, এবং আরও কিছু কিছু ইলেকট্রনিক্স ডিভাইস যেরকম ল্যাপটপ, এই সমস্ত কিছুর ওপরে কিন্তু অ্যান্টি ডাম্পিং ডিউটি অ্যালাউ করা হচ্ছে। এবং ব্যান করা হয়েছে কয়েকটা প্রোডাক্টকে অলসো। তার মধ্যে ল্যাপটপ রয়েছে, এবং কিছু কিছু প্রোডাক্ট যেরকম কম্পিউটারের যে ইলেকট্রনিক্স যে আইটেমগুলো রয়েছে সেগুলোর ওপর কিন্তু ইন্ডিয়া চাইনিজ সমস্ত প্রোডাক্টকে কিন্তু ব্যান করেছে। তো এই অ্যান্টি ডাম্পিং ডিউটি কি, ল্যাপটপ, কম্পিউটার এই সমস্ত ব্যান করার কারণে পরবর্তীকালে ইন্ডিয়া কিভাবে ইম্প্যাক্ট হতে পারে, এবং ইন্ডিয়ার এক্সপোর্ট পলিসি কি রয়েছে, ইম্পোর্ট পলিসি কি রয়েছে, এই মুহূর্তে চায়নার সঙ্গে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট রেশিও কত রয়েছে, কি কি জিনিস আমরা চায়নাকে এক্সপোর্ট করছি, কি কি জিনিস চায়না থেকে আমরা কিনছি, এই সমস্ত কিছু, এই পুরো ডিটেলস অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওটার মাধ্যমে পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এই সমস্ত ভিডিওগুলোকে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে। এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করা যাক ভিডিওটা। নাও প্রথমে আসি যে ইন্ডিয়া কিন্তু অ্যান্টি ডাম্পিং ডিউটি রিলিজ করেছে। নাও অ্যান্টি ডাম্পিং ডিউটি বোঝার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে অ্যান্টি ডাম্পিং ডিউটি চাপাইকে। না দেখো, অ্যান্টি ডাম্পিং ডিউটি বেসিক্যালি কিন্তু ডিরেক্টর জেনারেল অফ ট্রেড রেমেডিস, তোমরা জানো এটা একটা অর্গানাইজেশন যারা বেসিক্যালি কিন্তু সমস্ত অ্যান্টি ডাম্পিং ডিউটিগুলোর উপরে কিন্তু কাজ করে। বেসিক্যালি যেসব প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে তাদের উপরে কিন্তু এটাকে লক্ষ্য নজর করা, তাদেরকে চেক করা, এই সমস্ত কিছু কাজ কিন্তু ডিজিটিআর এর। ওকে, এটা কোন মিনিস্ট্রি আন্ডারে আছে? এটা কিন্তু কমার্স মিনিস্ট্রি আন্ডারে রয়েছে। প্রেজেন্টলি এরা অ্যান্টি ডাম্পিং ডিউটি চালু করেছে কিসের উপরে? অপটিক্যাল ফাইবারের উপরে। কেন? কোন কোন কান্ট্রি থেকে? চায়না, কোরিয়া এবং ইন্দোনেশিয়া। যেটা রিজন দেখিয়েছে বেসিক্যালি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ করার জন্যই কিন্তু এই অ্যান্টি ডাম্পিং ডিউটি চালু করা হয়েছে। নাও এই অ্যান্টি ডাম্পিং ডিউটি কবে চালু করা হয়েছে? 3 আগস্ট থেকে চালু করা হয়েছে, এবং বলা হয়েছে যে বেসিক্যালি অভ্যন্তরীণ আমাদের যে বাজার রয়েছে বা ডোমেস্টিক মার্কেট রয়েছে সেটা অনেকভাবে প্রভাবিত হচ্ছে এই সমস্ত ইম্পোর্টের কারণে, তাই জন্যই কিন্তু এটা চালু করা হচ্ছে। এবং বলা হয়েছে এই অ্যান্টি ডাম্পিং ডিউটি যেটা চালু হচ্ছে সেটা 5 বছর পর্যন্ত চালু থাকবে, মানে 3 আগস্ট থেকে 5 বছরের জন্য কিন্তু এটাকে চালু করা হবে। যদি এরপরে গভর্নমেন্ট কখনো নোটিফিকেশন বা কোনো কিছু দিয়ে চেঞ্জ করে সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ কিন্তু এটা 5 বছর কিন্তু কন্টিনিউ থাকবে। তো টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে রিসেন্টলি এটা বলা হয়েছে যে অ্যান্টি ডাম্পিং ডিউটি এটা আসার একটাই মাত্র কারণ বর্তমানে ভারত কিন্তু ডিজিটাইজেশনের দিকে যাচ্ছে। ভারতে আমরা ইন্ডিজিনিয়াসলি কিন্তু সমস্ত ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে এই সমস্ত কিছু তৈরি করার চেষ্টা করছি। আমরা একটা প্রোগ্রামও লঞ্চ করেছি, ভারত নেট গ্রামীণ আউটরিচ বলে, তোমরা জানো, বা ভারত নেট প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম কিন্তু অলরেডি লঞ্চ করেছি, যাতে রুরাল এরিয়াতে আমরা ইন্টারনেটটাকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এর জন্য সমস্ত অপারেটররা যারা কমার্শিয়াল অপারেটর রয়েছে টেলিকম সেক্টরের আন্ডারে, এয়ারটেল, জিও, ভোডাফোন, এবং তোমরা জানো হ্যাথওয়ে, ডেন, অনেক কমার্শিয়াল অপারেটররা কিন্তু এগিয়ে এসছে, এবং তারা অপটিক্যাল ফাইবারকে ডেভেলপ করার চেষ্টা করছে ইন্ডিয়ার মধ্যেই, যার মাধ্যমে তারা 4G এবং 5G পরিষেবাকে কিন্তু রুরাল এরিয়াতে পৌঁছে দেবে। তো অবভিয়াসলি যখন ইন্ডিয়ার মধ্যে নিজে থেকেই আমরা চেষ্টা করছি এই সমস্ত কিছুকে ডেভেলপ করার, তাহলে সেক্ষেত্রে চায়না থেকে এই সমস্ত জিনিসকে ইম্পোর্ট করে নিয়ে এলে এই সমস্ত কোম্পানিগুলোর অনেক বেশি ক্ষতি হওয়ার চান্স রয়েছে। সো তাই জন্যই কিন্তু এই সমস্ত প্রোডাক্টের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি চালু করা হয়েছে। না, অ্যান্টি ডাম্পিং ডিউটিটা কি জিনিস একটু বুঝে নিই। না দেখো, অ্যান্টি ডাম্পিং ডিউটি বেসিক্যালি কিন্তু জেনে রাখো আহ, আহ, হচ্ছে কার উপরে চাপানো হয়, এটা একটা প্রোটেকশন। বেসিক্যালি এটা একটা প্রোটেকশন। কি প্রোটেকশন? না, তোমরা জানো যে আমরা বিভিন্ন কান্ট্রি থেকে ইম্পোর্ট করতে থাকি। ধরো ইন্ডিয়া ইম্পোর্ট করছে কোন কান্ট্রি থেকে? চায়না থেকে। এখন চায়না থেকে যখন ইম্পোর্ট করবে, চায়না থেকে অনেক কম দামে কিন্তু জিনিসপত্র ইন্ডিয়াতে আসবে। তো ইন্ডিয়াতে কম দামে যদি আসে, ইন্ডিয়াতে যারা সেল করবে, যদি 100 টাকার প্রোডাক্ট ইন্ডিয়াতে এসে সেল করে, হার্ডলি ধরো প্রফিট নিয়ে 120 টাকায় বিক্রি করবে। কিন্তু সেই প্রোডাক্টটা ইন্ডিয়াতে তৈরি করতে তার কস্ট পড়ে যাচ্ছে ধরো 170 টাকা বা 180 টাকা। তো অবভিয়াসলি সেটা সম্ভব নয় 120 টাকায় বিক্রি করা। কিন্তু কিছু কিছু যারা সেলার থাকবে তারা চায়না থেকেই সমস্ত জিনিসগুলোকে প্রোডাক্টগুলোকে বাই করে কম টাকায় কিন্তু মার্কেটে বিক্রি করবে। তার ফলে যারা ইন্ডিয়ান কোম্পানি রয়েছে তারা কিন্তু সেই মতো করে গ্রো করতে পারবে না, কারণ তাদের তো তৈরি করতেই 170 টাকা কস্ট পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? সো যার জন্য কিন্তু আমাদের এই সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু অ্যান্টি ডাম্পিং ডিউটি দিতে হবে। তার মানে কি? এবার যদি কোনো সেলার থাকে, সে যদি চায়না থেকে কোনো একটা প্রোডাক্টকে বাই করে,
তার মানে ধরো সে একটা কোনো প্রোডাক্টকে বাই করলো 120 টাকা দিয়ে, সেই প্রোডাক্টটাকে কিনলো, কিন্তু যখন সে মার্কেটে বিক্রি করতে যাবে তখন তার উপরে গভর্নমেন্ট এক্সট্রা টাকা নেবে। অর্থাৎ 120 টাকা তো ছিল, তার সঙ্গে সঙ্গে আরো 70 থেকে 80 টাকা নেবে এক্সট্রা, যেটাকে অ্যান্টি ডাম্পিং ডিউটি বলা হয়। ঠিক আছে, কেন নেবে না, বিকজ অফ দ্যাট ইন্ডিয়াতে যে ওই প্রোডাক্টটা যেটা তৈরি করতে যে কোম্পানি খরচা পড়ছে তার কস্ট 190 টাকা। তাহলে 190 মানে এই প্রোডাক্টটার সঙ্গে সেম রাখার জন্য, তার কস্টিং ভ্যালুটাকে সেম রাখার জন্য গভর্নমেন্ট তার উপরে এক্সট্রা টাকা কিন্তু চাপাবে, যেটাকে বলা হয় কিন্তু অ্যান্টি ডাম্পিং ডিউটি। এটা কোন ক্ষেত্রে করা হয়, যখন কোনো কোম্পানি থেকে প্রচুর পরিমাণ যখন কোনো কোম্পানি কোনো একটা কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে মালকে ইম্পোর্ট করতে থাকে, কন্টিনিউয়াস যদি প্রোডাক্ট ইম্পোর্ট করতে থাকে, তখনই কিন্তু এই ডিউটিটাকে চাপানো হয়। ডাম্পিং করার কথা অর্থ হচ্ছে ওই কান্ট্রি, যে কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেই কান্ট্রি তার অত্যধিক মাল কন্টিনিউয়াসলি কিন্তু এক্সপোর্ট করছে আহ, হচ্ছে ইন্ডিয়াকে। তো তাই জন্য ডাম্পিং করছে, এটা বেসিক্যালি বোঝায় যে ডাম্পিং করা হচ্ছে। যেরকম দেখবে আহ, আমরা দেখতে পেয়েছি যে মিউনিসিপ্যালিটি গাড়িগুলো এসে সমস্ত নোংরাগুলোকে নিয়ে যায়, তারপরে ডাম্পিং করে দেয় কোথায়, একটা যেখানে জমা করা হচ্ছে সেখানে গিয়ে ডাম্পিং করে দেয়। ঠিক একইভাবে এখানেও তাই হচ্ছে, তাই না? তো এখানে ওই চায়নাতে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো সেই প্রোডাক্টগুলোকে ইন্ডিয়াতে জোর করে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে, কম দামে সেল করে দেওয়া হচ্ছে। তার মানে আলটিমেটলি বাজে প্রোডাক্টগুলোকে ডাম্প করা হচ্ছে ইন্ডিয়াতে। তো যার জন্য গভর্নমেন্ট ওটার উপরে জোর করে কিন্তু এক্সট্রা টাকা নেবে, যেটাকে আমরা অ্যান্টি ডাম্পিং ডিউটি বলছি। হোপফুলি বোঝাতে পারলাম। তো এবার এই অ্যান্টি ডাম্পিং ডিউটি নিয়ে এলে সুবিধে কি হবে, দেখো সুবিধে হবে কি, সমস্ত ডোমেস্টিক কোম্পানি যেগুলো রয়েছে বা ইন্টারন্যাশনাল কোম্পানি যেগুলো রয়েছে, যেরকম ধরো আমরা যদি দেখি স্টারলাইট ইন্ডাস্ট্রিজ আছে, বিড়লা কেবল আছে, ঠিক আছে, HFCL আছে, আমেরিকান কর্নিং বলে একটা কোম্পানি আছে, এরা ইন্ডিয়াতে অলরেডি বিজনেস করছে। এখন এরা অপটিক্যাল ফাইবারের বিজনেস করছে। আমরা যদি চায়না থেকে অপটিক্যাল ফাইবার কিনে নিয়ে চলে আসি, তবে অবভিয়াসলি এদের বিজনেস অনেকটা বেশি হ্যাম্পার হবে, তাই না? সো গভর্নমেন্ট কখনো চায় না যে এই সমস্ত আমাদের যেটা ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি আছে তাদের কোনো ক্ষতি হোক। তাই জন্য চায়নার এই সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু এই ডিউটিটা, এক্সট্রা ডিউটিটা চাপানো হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এর জন্য কি কোনো ল বানানো আছে? ইয়েস। তো জেনে রাখো, অ্যান্টি ডাম্পিং ডিউটির জন্য একটা ল বানিয়ে রেখেছে। সেই লটার নাম হচ্ছে কাস্টমার ট্যারিফ অ্যাক্ট 1975। এটাকে 1995-তে একবার অ্যামেন্ড করা হয়েছিল, বাট এই লটা তৈরি করা হয়েছে কাস্টমার ট্যারিফ অ্যাক্ট 1975-এর আন্ডারে, যার মাধ্যমে বলা আছে যে গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় এই ধরনের ডিউটি কিন্তু চাপাতে পারে। ঠিক আছে? তো এই মঙ্গলবার বেসিক্যালি কিন্তু জেনে রাখো অ্যান্টি ডাম্পিং ডিউটি চাপানো হয়েছে কোন প্রোডাক্টের উপরে, স্টিল প্রোডাক্টের উপরে। স্টিল প্রোডাক্টের উপরে অলরেডি চাপানো হয়েছিল, ঠিক আছে। প্লাস তার সঙ্গে সঙ্গে আরো কোন কোন প্রোডাক্টের উপরে চাপানো হলো, অপটিক্যাল ফাইবারের উপরে চাপানো হলো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ল্যাপটপ, কম্পিউটার, ইলেকট্রনিক্স ডিভাইসের উপরেও কিন্তু এই ডিউটিটা চাপানো হয়েছে, এক্সট্রা করে কিন্তু দিতে হচ্ছে। তো এর ফলে এগুলোর কিন্তু কস্টিংও কিন্তু বেড়ে যাবে, কস্টও কিন্তু অনেকটা হাই হবে। এবার দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে। এই ডিউটি কথাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডিউটি, দেখো এই ডিউটি কথাটা বেসিক্যালি দুটো জায়গাতে দেখতে পাবে, একটা হচ্ছে এক্সাইজ ডিউটি আর কাস্টম ডিউটি। যখন তোমরা ট্যাক্স পড়বে তখন ট্যাক্সেও কিন্তু এই ডিউটির কথাটা দেওয়া রয়েছে, দেখবে এই ডিউটি ওয়ার্ডটা কিন্তু আসে, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি। কাস্টম ডিউটিটা কখন, যদি তুমি ধরো বাইরে কান্ট্রিতে আছো, এখন তুমি ইন্ডিয়াতে ফিরে আসছো, ইন্ডিয়াতে ফিরে আসার সময় তুমি কিছু পরিমাণ প্রোডাক্ট তুমি নিয়ে এলে, ধরো কেউ সৌদি আরবে আছে, সৌদি আরব থেকে ইন্ডিয়াতে আসে, তো সৌদি আরব থেকে কিছু পরিমাণ প্রোডাক্ট নিয়ে এলো, তো গভর্নমেন্ট ওটার উপরে না এক্সট্রা টাকা চাপাবে, যে তুমি সৌদি আরব থেকে নিয়ে এসছো, তো ওটাকে বলা হয় কাস্টম ক্লিয়ারেন্স। তো সেখানে যে ডিউটিটা চাপানো হয় তাকে বলা হয় কাস্টম ডিউটি। বোঝা গেল? এক্সাইজ ডিউটি কোনটা? এক্সাইজ ডিউটি হচ্ছে কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালস লাগে, সামথিং আমি একটা এক্সাম্পল দিলাম, যে কোনো একটা হেভি মেশিনারি তৈরি করতে গিয়ে অনেক স্টিল কিনতে হয়েছে, তো ওই স্টিলের উপরে গভর্নমেন্ট কিন্তু এক্সট্রা ডিউটি নেবে, এক্সট্রা টাকা নেবে, সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি। হোপফুলি বুঝতে পেরেছো এই ডিউটি কথাটা। না, এই ডিউটি হচ্ছে গভর্নমেন্ট যখন জোর করে ফোর্সফুলি চাপায় তখন তাকে বলা হয় ডিউটি। ডিউটি এক ধরনের ইনডিরেক্ট ট্যাক্স। যেটা দেখো ডিউটি আর ট্যারিফের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেখো ডিউটি একটা কিন্তু ইনডিরেক্ট ট্যাক্স, দেখতে পাচ্ছ, কিন্তু ট্যারিফ যেটা চাপানো হয় সেটা কিন্তু একটা ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? ডিউটিটা মনে রেখে দাও, এটা কিন্তু কাস্টমারকে পে করতে হয় গভর্নমেন্টকে। কিসের জন্য? যে ইম্পোর্ট করছি যেগুলো তার প্রোডাক্টের উপরে। মানে কেউ যদি চায়না থেকে কোনো একটা ল্যাপটপকে কেনে, তার উপরে গভর্নমেন্ট কিন্তু এক্সট্রা করে একটা টাকা কিন্তু চাপাবে, যেটাকে ডিউটি বলি। এটা কিন্তু ইনডিরেক্টলি কিন্তু চাপাবে, কারণ প্রোডাক্টটার উপরে চাপাবে, দেন প্রোডাক্টটা তুমি কিনবে, কিনলে সেলার কি করবে, তারপর গভর্নমেন্টকে পে করছে, তাহলে মানে এটা ইনডিরেক্ট ট্যাক্স হয়ে গেল। কিন্তু ট্যারিফ সবসময় ডাইরেক্ট ট্যাক্স হয়। ঠিক আছে? ট্যারিফও ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে থাকে। ধরো কেউ যদি চায়না থেকে কোনো একটা প্রোডাক্ট কেনে, তার উপরে গভর্নমেন্ট যদি ট্যারিফ
ডিক্লেয়ার করে যে 5% ট্যারিফ রয়েছে, তো 5% ট্যারিফ মানে যা দাম থাকবে তার উপরে এক্সট্রা আরো 5% টাকা গভর্নমেন্টকে পে করতে হবে আগে, তারপরে তুমি ওই প্রোডাক্টটা কিনতে পারবে। তো এটাকে ট্যারিফ বলে। হোপফুলি বুঝতে পেরেছো। ডিউটি অনেক ধরনের হয়, যেরকম কাস্টম ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, ঠিক আছে, এক্সাইজ ডিউটি, এই ডিউটিগুলো হয়, এগুলো সবই কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ট্যারিফ অনেক ধরনের হয়, যেরকম অ্যাড ভ্যালোরেম ট্যাক্স, স্পেসিফিক ট্যারিফ, এরকম ট্যারিফ কিন্তু অনেক ধরনের হয়। তো ট্যারিফ সম্বন্ধেও ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। দেখো, গভর্নমেন্ট কিন্তু অলরেডি কিন্তু ল্যাপটপ, কম্পিউটার এগুলোর উপরে কিন্তু ব্যান ডিক্লেয়ার করেছে, মানে এগুলো আর কোনোভাবে কিন্তু বাইরের কান্ট্রি থেকে আমরা বাই করতে পারবো না, ইন্ডিয়াতেই এগুলো তৈরি হবে। তার মানে বুঝতেই পারছো কস্টিং কিন্তু এবার এই সমস্ত প্রোডাক্টের কিন্তু অনেক বেশি হবে। ট্যাক্স কত ধরনের হয়? ট্যাক্স দু ধরনের হয়, একটাকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স, একটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। ওকে, ডিরেক্ট ট্যাক্সের মধ্যে এই সমস্ত থাকে, ইনকাম ট্যাক্স, ওয়েল ট্যাক্স, গিফট ট্যাক্স, এই সমস্ত কিছু থাকে। আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে এতগুলো কিন্তু জিনিস থাকে। ডিরেক্ট ট্যাক্সে গভর্নমেন্টকে আমরা ডিরেক্টলি পে করি, ইনডিরেক্ট ট্যাক্সে আমরা গভর্নমেন্টকে পে করি না, আমরা ডিরেক্টলি কিন্তু প্রথমে আমরা যে সেলার থাকে তাকে পে করি, দেন সেলার এটা পরবর্তীকালে গভর্নমেন্টকে পে করে দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু ট্যাক্সটা চলতে থাকে। ওকে, তাহলে হোপফুলি বোঝাতে পারলাম। এই অ্যান্টি ডাম্পিং ডিউটি কি এখনই চালু করা হলো, না এর আগে কোনো রুলস এসেছিল? দেখো, সুপ্রিম কোর্ট অলরেডি 2021-এ কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল, যে জাজমেন্টে বলেছিল যে আমাদের উচিত চাইনিজ যে প্রোডাক্টগুলো আসছে তার উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি চাপানো উচিত, বিশেষ করে পলিথিনের উপরে। কারণ তোমরা জানো প্লাস্টিক পলিউশন প্রচুর পরিমাণে ইন্ডিয়াতে হচ্ছিল। তো অলরেডি কিন্তু এটার উপরে কিন্তু একটা ডিক্লারেশন এসেছিল যে পলিথিনের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি চাপানো উচিত। তখন গভর্নমেন্ট সেইভাবে কিন্তু ব্যানও লাগিয়েছিল। প্রেজেন্টলি তোমরা দেখতেই পাচ্ছ যে এই সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু ডিউটি কিন্তু চাপানো হচ্ছে। এছাড়া আমরা যদি দেখি আর কারা কারা এই ডিউটি চাপায়, এছাড়া আমরা যদি দেখো চায়নার 5টা চাইনিজ প্রোডাক্টের উপরে কিন্তু লাস্ট 5 বছর ধরে কিন্তু অ্যান্টি ড্যাম্পিং ডিউটি চাপানো আছে। ইলেকট্রনিক্স কিছু প্রোডাক্ট আছে, পেট্রোকেমিক্যালস কিছু প্রোডাক্ট আছে, কেমিক্যাল কিছু প্রোডাক্ট রয়েছে, তার উপরে কিন্তু চাপানো আছে। তার মানে বুঝতে পারছো ইন্ডিয়া চায়নার মধ্যে কিন্তু এই ডিউটির যে প্লেটা এটা কিন্তু অনেক দিন ধরেই চলতে আছে। ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও একটা ডেটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। ইন্ডিয়া চায়না, দেখো এভারেজ টোটাল যদি দেখো ইম্পোর্ট করছে, মানে চায়না ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়া চায়না থেকে ইম্পোর্ট করছে প্রায় $170 বিলিয়ন। মানে বুঝতে পারছো এভারেজ ভ্যালু বলছি। এইবারে 2022-এ টোটাল ইম্পোর্ট করেছে দেখো $814 বিলিয়ন। তার মানে বুঝে নাও, ঠিক আছে, শুধুমাত্র জুলাই পর্যন্ত আমি রিপোর্ট দিচ্ছি, $814 বিলিয়ন সব থেকে হাইয়েস্ট আমরা ইম্পোর্ট করেছিলাম। আর সেক্ষেত্রে সব থেকে লোয়েস্ট আমরা একবার করেছিলাম $0.0 বিলিয়ন, সেটা হচ্ছে 1991-তে। তার মানে বুঝতে পারছো 0.01 থেকে আমরা ডিরেক্টলি $814 বিলিয়ন পৌঁছে গেছি। তার মানে আমরা কতটা চাইনিজ প্রোডাক্টের ওপরে ডিপেন্ডেন্ট সেটা নিশ্চয়ই এই রিপোর্ট দেখলে কিন্তু বুঝতে পারবে। কোন কোন প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি চায়না থেকে, দেখো এখানে তুমি দেখতে পাবে 34% আমরা চাইনিজ প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করছি, সমস্ত ইলেকট্রিক্যাল মেশিনারি। আজকে তুমি 99% যে মোবাইল প্রোডাক্ট ইউজ করছো, 99% যে টিভি, চশমা, আহ, গ- যা কিছু তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু চায়না থেকেই আসছে। ঠিক আছে, এছাড়া তুমি দেখো নিউক্লিয়ার রিয়াক্টারের যে বয়লার পর্যন্ত আমরা চায়না থেকে বড় করছি, চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। যত কেমিক্যালস, ওষুধ খাচ্ছ, এগুলো সব চায়না থেকে, 12% 13%-এর কাছাকাছি চায়না থেকেই নিয়ে আসছি। প্লাস্টিকের যত আর্টিকেলস তুমি দেখতে পাও, বালতি থেকে শুরু করে, গামলা থেকে শুরু করে, মগ থেকে শুরু করে, যা তুমি পাচ্ছ সব চায়না থেকে নিয়ে আসছি। ওকে, এমনকি সারটাও পর্যন্ত আমরা চায়না থেকে ইম্পোর্ট করছি। ওকে, তার মানে বুঝতেই পারছো আমরা কতটা চায়নার উপরে ডিপেন্ডেন্ট রয়েছি। তারপরেও আমরা কিছু কিছু প্রোডাক্টের উপর ব্যান লাগাচ্ছি। তার মানে আমাদের যে এই ছোটখাটো ব্যানগুলো চায়নাকে যে খুব বেশি পরিমাণে হিট করবে তা কিন্তু নয়। রিপোর্ট কি বলছে দেখো, ইন্ডিয়ার ইম্পোর্ট এক্সপোর্ট রিপোর্ট কি বলছে। ইন্ডিয়া টোটাল $28 বিলিয়ন চায়না থেকে ইম্পোর্ট করে। ঠিক আছে, ইউএই থেকে ইম্পোর্ট করে প্রায় $19.6 বিলিয়ন, সৌদি আরব থেকে $16 বিলিয়ন, ইউএস থেকে দেখো, এখানে ডেটা তুমি দেখতে পাবে, এটা আমি বললাম যে 2022-এর ডেটা। এবার তুমি আরো যদি একটু ভালো করে দেখো, এটা 2012-13 থেকে একদম টিল 2022 পর্যন্ত আমরা ইম্পোর্টের একটা প্রপার ডেটা কিন্তু দেওয়া আছে। ঠিক একইভাবে দেখো এক্সপোর্ট করছি আমরা, ইউএস কে এক্সপোর্ট করছি, ইউএই কে এক্সপোর্ট করছি, সিঙ্গাপুর, এখন তো রাশিয়া চলে এসেছে, রাশিয়াকেও দেখতে পাবে আমরা কিন্তু এক্সপোর্ট করছি। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রেশিও কিন্তু চায়নার সঙ্গে খুব একটা বেশি ভালো নয়। আমরা চায়না থেকে বেশি পরিমাণে ইম্পোর্ট করি, এক্সপোর্ট কিন্তু খুব একটা বেশি করতে পারি না। কোন কোন জিনিসগুলো এক্সপোর্ট করি সেটাও দেখিয়ে দিচ্ছি। চায়নার সঙ্গে আমরা ফুয়েলটাকে এক্সপোর্ট করি, মানে তেল, যেটা আমরা রিফাইন করে বেশি পরিমাণে এক্সপোর্ট করি। কপার অ্যালয় কিছু পরিমাণে এক্সপোর্ট করি, কারণ চায়না জানো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সব থেকে আগে আছে, তো ওদের বড় বড় মেশিনারি দরকার হয়।
তাই জন্য কপার অ্যালয়কে দেখতে পাবে। আচ্ছা, পেট্রোলিয়াম অয়েলস তোমরা দেখতে পাবে, বিটুমিনাস মিনারেলস, আমরা মিনারেলগুলো কিন্তু চায়নাকে দিচ্ছি, আর কিছু দিই না কিন্তু সেরকম। আমাদের ট্রেড ডেফিসিট 86%, তার মানে বুঝতে পারো যে 100 টাকার কোনো প্রোডাক্ট যদি আমরা ইম্পোর্ট করি, তার মধ্যে চায়না 100 টাকার মধ্যে 86 টাকা নিয়েই চলে যায়। তার মানে বুঝতেই পারছো আমাদের কাছে বাকি 14% পড়ে থাকে। তাহলে আমাদের ডেফিসিট চলছে চায়নার সঙ্গে, এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স কি বলছে দেখো। চায়নার স্ট্যাটিস্টিক্স বলছে চায়নার টোটাল জিডিপি, তুমি দেখো দাঁড়িয়ে আছে কিসের ওপরে বলো তো। চায়নার টোটাল জিডিপি যদি দেখো, ইন্ডাস্ট্রির ওপরেই দাঁড়িয়ে আছে 40%। দেখতে পাচ্ছ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির উপরে 40% দাঁড়িয়ে আছে, আর সার্ভিস সেক্টরের উপরে 52%। সেক্ষেত্রে তুমি যদি ইন্ডিয়ার রেশিও দেখো, ইন্ডিয়ার কিন্তু 65% জিডিপি দাঁড়িয়ে থাকে পুরোটাই কিন্তু সার্ভিস সেক্টরের উপরে। ঠিক আছে, 65%, যেটা চায়নার কিন্তু নেই। তো চায়না ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিক দিয়ে এগিয়ে গেলেও ইন্ডিয়া কিন্তু সার্ভিস সেক্টরে অনেকটা কিন্তু এগিয়ে আছে। ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারলে যে এই ধরনের অ্যান্টি ডাম্পিং ডিউটি চাপানোর ফলে চায়নাতে কি পরিমাণে ইকোনমিক ইস্যু আসতে পারে, এবং ইন্ডিয়া কি পরিমাণে ইম্প্যাক্ট হতে পারে। তো ইন্ডিয়ার ডেটাগুলোও তোমাদেরকে শো করিয়ে দিলাম। তো হোপফুলি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে, এবং এইভাবে ভিডিওগুলোকে কন্টিনিউ করার জন্য মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টিল দেন, বাই বাই।